একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, ফ্রিজ বন্ধ, ফ্যান বন্ধ, পানির পাম্প বন্ধ। অনেক এলাকায় রাতেও ঠিকমতো বিদ্যুৎ মিলছে না। আর বিদ্যুৎ না থাকলেও যদি রান্নাঘরে গ্যাস থাকতো অন্তত মানুষ রান্না করে খেতে পারতো, কিন্তু অনেক জায়গায় চুলাতেও গ্যাসের চাপ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আবার ভয়াবহ বিদ্যুৎ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? কেন একসঙ্গে বাড়ছে লোডশেডিং ও গ্যাস সংকট? এটা কি শুধুই সাময়িক এলএনজি সংকট, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতা? আর সব থেকে বড় প্রশ্ন হলো, এই সংকট থেকে বের হওয়ার বাস্তব সমাধান কি? দর্শক, আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি তথ্য উপাত্ত সহ বিশ্লেষণ করব। দর্শক, আপনি টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন, ইতিমধ্যে তেল এবং গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তারপরও বিদ্যুৎ নেই, ফ্যান বন্ধ, ফ্রিজ বন্ধ, সন্তানদের পড়ার টেবিল অন্ধকারে। আর যখন প্রশ্ন করা হলো, তখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বললেন দিন গোনা ছাড়া তার হাতে আর কোনো অপশন নেই। ভাবুন তো, একজন মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করছে তার করার কিছুই নেই। তাহলে প্রশ্ন হলো, দায়িত্ব যদি পালন করতে নাই পারেন তাহলে চেয়ারে বসে আছেন কেন? দর্শক, আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব পুরো লোডশেডিং সংকটের আসল রহস্য কোথায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহমুদ মাল্টিমিডিয়া টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং লাগামহীন লোডশেডিং বিষয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমরা এমন কিছু প্রশ্ন তুলবো যা হয়তো এখন পর্যন্ত সরাসরি জিজ্ঞেস করার সাহস কারো হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে জানান আপনার এলাকায় প্রতিদিন লোডশেডিং কত ঘন্টা করে হচ্ছে। সারা দেশ কেন অন্ধকারে? সারা দেশ এখন জ্বালানি সংকট আর বিদ্যুতের লোডশেডিং এ রীতিমতো জর্জরিত। প্রতিদিন কয়েক ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, কোথাও কোথাও এই সময়টা আরো বেশি। অথচ এই একই সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম একাধিকবার বাড়িয়েছে। এখন প্রশ্ন হলো, দাম বাড়ানোর পরও কেন এত ভয়াবহ লোডশেডিং? মানুষ তো ভেবেছিল দাম বাড়লে অন্তত সরবরাহ স্থিতিশীল থাকবে, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। পরিস্থিতি এখন এতটাই খারাপ যে বিভিন্ন বিদ্যুৎ অফিসের কর্মীরা জনরোষের আশঙ্কায় থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে আবেদন করছেন। দর্শক, ভাবুন তো, যে প্রতিষ্ঠানের কাজ মানুষকে সেবা দেয়া, সেই প্রতিষ্ঠানের কর্মীরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর চেয়ে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে যে জনগণের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রীর মুখে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই। এই সংকট নিয়ে সবচেয়ে আলোচিত মন্তব্যটি এসেছে খোদ বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু থেকে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত দিন গোনা এবং লোডশেডিং ব্যবস্থাপনা করা ছাড়া তার সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। তার ভাষায়, এখন শুধু ইঞ্জিনিয়াররা ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতের কাজ করছেন, আর মন্ত্রণালয়ের কাজ হলো যতটা সম্ভব লোডশেডিং করে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ঠিক রাখার চেষ্টা করা। তিনি এটাও জানিয়েছেন যে 2029 সাল নাগাদ দেশে 3টি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। দর্শক, এখানেই সব থেকে বড় প্রশ্ন, 2029 সাল মানে এখনো প্রায় 3 বছরের অপেক্ষা। ততদিনে সাধারণ মানুষকে শুধু দিন গুনেই যাবে? একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে যখন এই ধরনের নিরুপায় স্বীকারোক্তি, কতটা গ্রহণযোগ্য হতে পারে সেটা? সেই বিতর্ক এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পল্লী গায়ের চায়ের দোকান পর্যন্ত সবখানেই চলমান। এবার দায় চাপানো হলো অটোরিকশার উপর। মজার ব্যাপার হলো, একই দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংকটের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার কারণে দেশে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। তার দাবি অনুযায়ী দেশে বিপুল সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলছে, যেগুলোর প্রায় সবই রাতে চার্জ দেওয়া হয়, আর এসবের সংযোগ অধিকাংশই অবৈধ। তিনি আরও জানিয়েছেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে, তবে সেই অভিযান চালাতে গেলে আন্দোলনের মুখে পড়তে হয়, এমনকি বিদ্যুৎ বিভাগের কর্মীরাও হামলার শিকার হন। দর্শক, এখানেই সরকারের সবচেয়ে বড় 4টি স্ববিরোধী বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো, যদি অটোরিকশায় প্রকৃত সমস্যা হয় তাহলে সাধারণ মানুষের মনে 4টি প্রশ্ন জাগে। একটি হলো, অটোরিকশা যদি এতটাই সংকটের কারণ হয় তাহলে এগুলো রাস্তায় চলতে দেওয়া হচ্ছে কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, অটোরিকশার ব্যাটারি আমদানি বন্ধ করা হচ্ছে না কেন? তৃতীয় নম্বর প্রশ্ন হলো, অবৈধ সংযোগ জানার পরও
বছরের পর বছর ধরে কেন এই বিষয়ে কার্যকর নীতি প্রণয়ন করা হয়নি? আর চতুর্থ নম্বর প্রশ্ন হলো, এই সমস্যা তো একদিনে তৈরি হয়নি, আগে থেকে সমস্যা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া হলো না কেন? একদিকে বলা হচ্ছে ভাসমান এলএনজি টার্মিনাল বিকল, অন্যদিকে বলা হচ্ছে অটোরিকশা দায়ী। এই দুই ভিন্ন ব্যাখ্যা একসাথে শুনলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সরকার আসলে সমস্যাটা সমাধান করতে চাইছে নাকি শুধু একের পর এক অজুহাত খুঁজে বেড়াচ্ছে? দায়িত্ব না নিতে পারলে পদত্যাগ নয় কেন? দর্শক, এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি চলে আসে জবাবদিহিতার জায়গা থেকে। একজন মন্ত্রী যখন প্রকাশ্যে বলেন যে পরিস্থিতি সামলানোর মতো তার হাতে আর কোনো অপশন বাকি নেই, তখন স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রীতি অনুযায়ী প্রশ্ন ওঠে, যদি ম্যানেজ করা না যায় তাহলে সেই পদে থাকার যৌক্তিকতা কতটুকু? জনগণের ট্যাক্সের টাকায় মন্ত্রীর বেতন ভাতা পরিশোধ করা হয়, তার গাড়ি বাড়ির সুযোগ সুবিধা দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, বিনিময়ে জনগণ প্রত্যাশা করা ন্যূনতম সেবা এবং সমাধান। কিন্তু যখন সে দায়িত্ব পালনে ব্যর্থতা প্রকাশ্যে স্বীকার করা হয় অথচ পদত্যাগের কোনো ইঙ্গিত থাকে না, তখন এটি প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নে একটি বড় সংকট তৈরি করে। সরকার পক্ষ থেকে অবশ্যই এটাও বলা হচ্ছে যে বিগত প্রায় 17 বছর জ্বালানি খাতকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে এবং তেল নিয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ বর্তমান কর্তৃপক্ষ সংকটের দায় আগের সময়ের উপর চাপাতে চাইছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, অতীতের দায় যতই থাকুক বর্তমান দায়িত্বে থাকা মানুষটির কি নিজের কার্যকালে সমাধানের দায়িত্ব নেই? দর্শক, এরপরে কি হতে পারে? সরকারের ভাষ্য অনুযায়ী নতুন 3টি এলএনজি টার্মিনাল আসতে আসতে 2029 সাল লেগে যাবে। ইতিমধ্যে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে এবং মোংলা হিরন পয়েন্ট এলাকায় আরেকটি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা কার্যকর হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী, কারখানা সবাইকে এই অনিশ্চিত লোডশেডিং এর মধ্য দিয়েই কি যেতে হবে? দর্শক, তাহলে এখন প্রশ্ন আপনাদের কাছে, একজন মন্ত্রী যখন নিজেই স্বীকার করেন তার হাতে কোনো অপশন নেই, তখন জনগণের করণীয় কি হওয়া উচিত? শুধু অপেক্ষা করা নাকি জবাব চাওয়া? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।